B1 B2 তে কোনো ব্যক্তি আসলে তারা কি কি পন্থা থাকতে পারে এখানে সেটেল হওয়ার জন্য। B1 B2 তে আসার পরে আমি যে ইমিগ্রেশন লয়ার হিসেবে বলতে পারি যে চারটা পন্থা আছে, ক্যাটাগরাইজ যদি ভাগ করি যে এখানে সেটেল হওয়ার জন্য। এবং এই চারটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে প্রতিটা পার্সনে কিন্তু এই চারটা ক্যাটাগরির ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে এবং সেইভাবেই কিন্তু নিজেকে যোগ্য মনে করতে পারে যে আমেরিকায় সেটেল হওয়ার জন্য। EB5 ক্যাটাগরি শুনে থাকি যে এমপ্লয়মেন্ট বেস নাম্বার 5 ক্যাটাগরিতে। তো ওই ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট সংখ্যক আপনার টাকা যদি কেউ আমেরিকায় ইনভেস্ট করে তাহলে কিন্তু ইউএস গভর্নমেন্ট গ্রিন কার্ড ইস্যু করে থাকে। বছর খানেক আগে কিন্তু ইউএস গভর্নমেন্ট কিন্তু তাদের পলিসিটা কিছুটা চেঞ্জ করেছে যে B1 B2 ভিসা থেকে ইচ্ছা করলে ওয়ার্ক পারমিট অন্যান্য ক্যাটাগরি তো তারা আইনগতভাবে তারা ট্রান্সফার নিতে পারে। ট্যুরিস্ট ভিসায় আমরা অনেকেই এই দেশে আসি, আসার পরে আমরা কিভাবে যদি এখানে থেকে যেতে চাই আমাদের স্ট্যাটাস কিভাবে চেঞ্জ করতে পারি, কি কি সমস্যার সম্মুখীন হতে পারি, বা এটা আদৌ করা যায় কিনা, বা যদি যায় তাহলে তার উপায়গুলো কি হয়, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে যারা এটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করছেন বা অনেকে আছেন বা ভবিষ্যতে করতে চান তারা অন্তত কিছুটা হলেও বুঝতে পারবে যে এটা কতটুকু তাদের জন্য সফলতা বয়ে আনতে পারে বা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা কতটুকু সুবিধা হতে পারে। এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত কথা বলেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, খুব একটা চমৎকার বিষয় আজকে উপস্থাপন করেছেন। কারণ আমরা দেখতে পাই যে আমেরিকা কিন্তু প্রতি বছর সারা বিশ্ব থেকে কিন্তু একটা হিউজ নাম্বারে একটা ট্যুরিস্ট ভিসা ইস্যু করে থাকে এবং আমেরিকায় কিন্তু দেখা যায় বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে সবচেয়ে বেশি ভ্রমণকারী মানে টেম্পোরারি ভ্রমণকারী নন ইমিগ্রেন্ট যে আপনার B1 B2 ভিসা যেটা বলা হয়, যেটাকে আপনার প্লেজার অথবা আপনার বিজনেস ভিসা, টেম্পোরারি ভিসা। তো সেই বিষয়টি কিন্তু নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সেটি কিন্তু দেখা যায় বিশেষ করে আমাদের বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু প্রচুর লোকজনের কিন্তু এই ভিসাটি আছে। এই ভিসাটির নেচার সাধারণত থাকে যে 5 বছরের জন্য এটা মাল্টিপল একটা এন্ট্রি দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং কোনো ব্যক্তি যখন আমেরিকা প্রবেশ করে তাকে ম্যাক্সিমাম 6 মাসের একটা পারমিশন দিয়ে দেয়। তো এই ভিসাটা যখন কোনো নন সিটিজেন নিয়ে থাকে তখন কিন্তু কনসুলার অফিস কিন্তু তারা যাচাই বাছাই করে দেখে যে ও আমেরিকা গিয়ে স্টে করবে না। ওইটা কিন্তু প্রাইমারি একটা যাচাই বাছাই অপশন থাকে যে নন আপনার ওখানে যে এমন কোনো ইন্টেনশন থাকবে না যে সে ওখানে গিয়ে আবার সেটেল হয়ে যেতে পারে। ওইটা যদি আগে জানতে পারে তাহলে কিন্তু কনসুলার অফিস কখনো ভিসা ইস্যু করবে না। এটা তাদের যে আপনার যে ভিসা ইস্যুর যে নীতিমালা সেটা অন্যতম হচ্ছে যে এই ব্যক্তিকে ভিসা দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সে টেম্পোরারি তার ভ্রমণ শেষ করে আবার ব্যাক করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যায় এই ভিসাটা কিন্তু ডুয়েল ইন্টেন্ট বলা যায়। এই ভিসাতে যারা আমেরিকায় আসে তারা কিন্তু যে কোনো ভিসা ক্যাটাগরিতে কিন্তু নিজেকে ট্রান্সফার করতে পারে, এতে কিন্তু আইনগত কোনো বাধা নেই। যদিও বছর খানেক আগে কিন্তু ইউএস গভর্নমেন্ট কিন্তু তাদের পলিসিটা কিছুটা চেঞ্জ করেছে যে B1 B2 ভিসা থেকে ইচ্ছা করলে ওয়ার্ক পারমিট অন্যান্য ক্যাটাগরি তো তারা আইনগতভাবে তারা ট্রান্সফার নিতে পারে। তো এখন আলোচনা আসি যে B1 B2 তে কোনো ব্যক্তি আসলে তারা কি কি পন্থা থাকতে পারে এখানে সেটেল হওয়ার জন্য। সবারই বেশিরভাগ নন সিটিজেনের একটা ইচ্ছা থাকে যে আপনি বলেন যে স্বপ্নের দেশ আমেরিকা, এখানে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য, তার ফ্যামিলি রেজ করার জন্য। এখানে অবভিয়াসলি আমরাও একমত যে এটা বিশ্বের মধ্যে এটা অবশ্যই আমেরিকা একটা স্বপ্নের দেশ, এখানে সেটেল হতে পারলে অবশ্যই যে কেউ নিজেকে সৌভাগ্যবান মনে করবে। তো এখন B1 B2 তে আসার পরে আমি যে ইমিগ্রেশন লয়ার হিসেবে বলতে পারি যে চারটা পন্থা আছে, ক্যাটাগরাইজ যদি ভাগ করি যে এখানে সেটেল হওয়ার জন্য। এবং এই চারটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে প্রতিটা পার্সনে কিন্তু এই চারটা ক্যাটাগরির ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে এবং সেইভাবেই কিন্তু নিজেকে যোগ্য মনে করতে পারে যে আমেরিকায় সেটেল হওয়ার জন্য। এক নাম্বার আমরা যদি ধরি যে ইনভেস্টমেন্ট, টাকা পয়সা যদি থাকে কারো কাছে হিউজ, সেটার জন্য কিন্তু আমেরিকার গভর্নমেন্ট কিন্তু ইমিগ্রেশন লতে আপনার একটা ব্যবস্থা করা আছে, সরাসরি গ্রিন কার্ডের প্রদানের ব্যবস্থা আছে, যেটাকে আমরা EB5 ক্যাটাগরি শুনে থাকি যে এমপ্লয়মেন্ট বেস নাম্বার 5 ক্যাটাগরিতে। তো ওই ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট সংখ্যক আপনার টাকা যদি কেউ আমেরিকায় ইনভেস্ট করে তাহলে কিন্তু ইউএস গভর্নমেন্ট গ্রিন কার্ড
ইস্যু করে থাকে। তো সেটার যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আইদার কাউকে $800,000 অথবা $500,000 আমেরিকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্ট মানির পরিপ্রেক্ষিতে 10 জন ইউএস ন্যাশনালকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার ওই ইনভেস্টমেন্টের মাধ্যমে। মানে কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন। জি রাইট, এই 10 জন ন্যাশনাল হচ্ছে আইদার ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী হতে হবে। তারপরে হচ্ছে উনি, এটা হচ্ছে বেসিক কোর ল, এরপর তার অন্যান্য শর্ত সাপেক্ষ আছে। তো এটার মাধ্যমে কিন্তু কেউ চাইলে ইনভেস্টমেন্ট করে কিন্তু কেউ চাইলে এখানে সেটেল হতে পারে, সরাসরি গ্রিন কার্ড পেতে পারে। এটা গেল একটা ক্যাটাগরি। আর আমরা যদি দ্বিতীয় ক্যাটাগরি দেখি এখানে আমেরিকায় সেটেল হওয়ার জন্য হচ্ছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেস, মানে চাকরির সূত্রে যাদের যে স্কিল আছে এবং যে অথবা যে কোনো চাকরির মাধ্যমে এখানে সেটেল হতে পারে। সেটার মাধ্যমে বলে রাখি যে এই প্রোগ্রামে যে চাকরির মাধ্যমে কিন্তু প্রতি বছর আমেরিকায় প্রায় 150,000 নন সিটিজেনকে সরাসরি গ্রিন কার্ড ইস্যু করে থাকে ওই প্রোগ্রামের মাধ্যমে। তো সেই চাকরির মাধ্যমে যে এমপ্লয়মেন্ট বেস, ওটার ক্যাটাগরি বাকি যে 4টা ক্যাটাগরি আছে, যে EB1, EB2, EB3, EB4, আমরা মোস্টলি শুনে থাকি যে EB3 প্রোগ্রাম, কারণ এটা ইজি ভাবে এটা যে কেউ কোয়ালিফাই করতে পারে। সেটার মধ্যে আপনার স্কিল নন স্কিল যে কেউ কিন্তু এটাতে কোয়ালিফাই করতে পারে। এবং তো সেটার জন্য এই যে প্রোগ্রাম, এটা কিন্তু অনেকে আবার বিভ্রান্তি সৃষ্টি হয় যে চাকরির মাধ্যমে আমেরিকায় যাব, আমাকে কেউ বলেছে যে চাকরি, ইমিগ্রেশন, এভরিথিং টুগেদার ওয়ান প্যাকেজে করে দিবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। ইউএস গভর্নমেন্ট এই প্রোগ্রামগুলো ডিজাইন করেছে যে একটা স্কিল লোক অথবা আমেরিকায় যে কর্মসংস্থানের যে সংকট, সেটাকে ওভারকাম করার জন্য এমপ্লয়ার সুষ্ঠুভাবে কোনো একজন এমপ্লয়িকে তারা সিলেক্ট করবে, এবং ওইটার মাধ্যমে কিন্তু সে চাকরি নিয়ে আমেরিকা গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তো এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম কোনো অ্যাপ্লিকেন্টকে আমেরিকার কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তার চাকরির ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে সেই ইমিগ্রেশনের কাজগুলো সে প্রসেস শুরু করতে পারে। তো এটা একটা ক্যাটাগরি গেল। দ্বিতীয়টি হচ্ছে যে ফ্যামিলি স্পন্সর, যেটা আমরা সব সময় আলাপ করে থাকি, যে পরিবারের মাধ্যমে, যে ফ্যামিলি রিলেশনের মাধ্যমে যেটা দেশে ইমিগ্রেন্ট হওয়ার একটা হিউজ সুযোগ থাকে, এবং দেখা যায় এটার মোর দেন আপনার 60% যে ইমিগ্রেন্ট হয় এভরি ইয়ার, এটা কিন্তু ফ্যামিলি বেস কিন্তু ক্যাপচার করে থাকে। ফ্যামিলি বেসে কিন্তু আবার এটার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস ক্যাটাগরি, যেটা মনে করেন ইউএস সিটিজেনের স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, ওইসব ক্ষেত্রে কোনো কোটা নেই। প্রতি বছর যত ইচ্ছা তত যদি তাদের অ্যাপ্লিকেন্ট থাকে আসতে পারে। কিন্তু আবার ফ্যামিলি বেসড যে ইমিগ্রেন্ট যে ক্যাটাগরি, যেগুলো হচ্ছে আপনার ইউএস সিটিজেন ব্রাদার সিস্টার, গ্রিন কার্ডের স্পাউস, চিলড্রেন, এবং গ্রিন কার্ডে ওভার 21 চিলড্রেন এবং ম্যারিড চিলড্রেন, ওইসবের জন্য আবার একটা নির্দিষ্ট সংখ্যক কোটা আছে, যেটা মাধ্যমে অ্যারাউন্ড আপনার 250,000 টোটাল এভরি ইয়ার ইমিগ্রেন্ট হয়ে থাকে। তো যদি কেউ এই ধরনের B1 B2 ভিসায়ও থাকে, তাদের যদি কেউ যদি ফ্যামিলি কানেকশন থাকে, ফর এক্সাম্পল কারো যদি ইউএস সিটিজেনের স্পাউস থাকে, উনি কিন্তু সরাসরি কিন্তু এখানে এসে অ্যাডজাস্টমেন্ট ক্লেম করতে পারে। এবং একইভাবে যদি অন্যান্য ক্যাটাগরি যদি কোনো ওনার কানেকশন থাকে, অ্যাপ্লিকেশন থাকে, উনি কিন্তু B1 B2 তে এসেও কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে। ট্যুরিস্ট বিষয়ে এসে 4 নম্বর যে আমরা ক্রাইটেরিয়া ধরে থাকি, মানে আপনার এই প্রক্রিয়া, সেটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান রিজন, যেটাকে আমরা অন্যভাবে অ্যাসাইলাম বলে থাকি। কেউ যদি B1 B2 ভিসায় এসে থাকে, তার যদি দেশে আপনার পারসিকিউশনের ভয় থাকে, সেও কিন্তু এখানে আশ্রয় প্রার্থনা করতে পারে। সেটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান রিজনে কিন্তু এখানে কেউ চাইলে থাকার জন্য আবেদন করতে পারে। তো এক্ষেত্রে কি আর আর কোনো উপায় আছে, যেমন কেউ যদি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চায় এসে? সেটা সংক্ষেপ করে বলি। সেটা হচ্ছে B1 B2 ভিসায়, সেটাতে আমরা যেগুলো আলাপ করলাম 4টা প্রক্রিয়া, সেটি হচ্ছে আপনার পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য এগুলো প্রক্রিয়া। নন পার্মানেন্ট, যেটা কিনা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে কিন্তু সুইচ করতে পারে। কেউ যদি B1 B2 ভিসায় এসে আমেরিকায় F1 এ ট্রান্সফার করতে পারে স্টুডেন্ট ভিসায়, আমেরিকায় এসেও কিন্তু অ্যাডমিশন নিয়েও কিন্তু তার যে B1 B2 ভিসাটা আছে সেটা সে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারে। আরো অন্যান্য যেসব ক্যাটাগরি আছে, যেমন নন ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসা, যেমন H1B, L1 ভিসা, তারপর হচ্ছে আপনার নন ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা, E2 ভিসা, এইসব ক্যাটাগরিতে কিন্তু
ব্যক্তিও চাইলে সুইচ করতে পারে। কেউ কি যদি এখানে এসে ভিজিট ভিসায় এসে যদি একজন সিটিজেনকে যদি বিয়ে করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে সেটি আমরা আলাপ করলাম থার্ড ক্যাটাগরি, সেটা হ্যাঁ সেটা অবশ্যই সেটা তার জন্য ওটা ফেভারেবল হবে। ইউএস সিটিজেন বিয়ে করলে সরাসরি এখানে অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট, তার B1 B2 ভিসা থেকে চেঞ্জ ওভার চ্যালেঞ্জ করে সে এখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে তার স্ট্যাটাস। তার মানে মোটামুটিভাবে আমরা 5-6টা কারণ আমরা দেখলাম যে এই সমস্ত কারণে কেউ যদি মানে আমাদের ভিজিট ভিসা নিয়ে যদি আসেও, তারপরেও যেহেতু আমরা জানি যে কিছু কিছু বৈধ উপায়ের পথ রেখেছে, সেক্ষেত্রে আপনি যেগুলোর কথা বললেন সেগুলোর মধ্য দিয়ে কেউ যদি ইচ্ছে করে তাহলে এখানে বৈধ উপায় থাকার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।